আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সারোয়ার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে করোনায় 16 জনের মৃত্যু, শনাক্ত 930। এ মাসেই প্রতিদিন 10,000 নমুনা পরীক্ষার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। করোনা থেকে সুস্থ হওয়া লোকের রক্তের প্লাজমা দিয়ে আক্রান্তদের চিকিৎসা শুরু ঢাকা মেডিকেলে। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। করোনার কারণে বেকার হয়েছেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এবং মশক নিধন ও জলাবদ্ধতা দূরসহ নগর পরিচ্ছন্নতায় 5 ধাপে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি মেয়র তাপসের। এবারে পুরো খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 16 জন। এ নিয়ে 70 দিনে মৃত্যুর সংখ্যা 300 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় আরও 930 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত হল 20,995 জন। দেশে করোনা রোগীর মৃত্যুর হার 1.50%। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে 18 মার্চ করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে ক্রমাগতভাবে বাড়তে থাকে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। 70তম দিনে আক্রান্তের সংখ্যা প্রায় 21,000-এ দাঁড়ায়। একই সময়ে ভাইরাসে প্রাণ হারিয়েছেন 314 জন। শনাক্ত হয়েছে 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় 930 জন এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এই 16 জনের মধ্যে সকলেই পুরুষ এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন। বর্তমানে দেশে করোনা রোগীর মৃত্যুর হার 1.5%। অন্যদিকে সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এই হার 5.96, ইতালিতে 14.12, প্রতিবেশী ভারতে 3.19 এবং পাকিস্তানে 2.15%। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আক্রান্ত মৃত্যু উভয় ক্ষেত্রেই পুরুষরা এগিয়ে। অন্যদিকে সংক্রমিত হচ্ছেন বেশি 21 থেকে 30 বছর বয়সীরা। তবে ষাটোর্ধ্বদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিকে মৃত্যুর ঝুঁকি বেশি, কাজে আমরা যেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখি। যাদের অন্যান্য রোগ আছে, অসংক্রামক ব্যাধি যাদের আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, শুক্রবার 41টির মধ্যে 33টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ফলে নমুনা পরীক্ষা কমার পাশাপাশি আগের চেয়ে কমেছে শনাক্তের সংখ্যাও। একটি ল্যাবে রেজাল্ট পাইনি, গত সপ্তাহে ছুটির কারণে সেখানে নমুনা সংগৃহীত বা নমুনা পরীক্ষা হয়নি। বুলেটিনে আরও জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 235 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,117 জন। এছাড়া নতুন 349 সহ বর্তমানে আইসোলেশনে রয়েছেন 3,046 জন। নিজের সুরক্ষা নিজের হাতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছেই না। রংপুরেও ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বরিশাল বিভাগের 2 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স সহ 5 জন। এছাড়া মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এতে নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগ আরমান। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি হলেও দেশের অন্যান্য জেলাতেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে নারায়ণগঞ্জে। উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 74 জন। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় মৃতের সংখ্যা 61 জন, মোট আক্রান্ত 1,609 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় ডাক্তার ও নার্স সহ 5 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্তের সংখ্যা 203 জন, আর মারা গেছে 6 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 99 জন।
সিলেটে গত 24 ঘন্টায় 5 জন নার্স সহ 13 জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে মোট 359 জন করোনায় আক্রান্ত হলেন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গত 24 ঘন্টায় 2 জন চিকিৎসক ও মা ছেলে সহ মোট 13 জন করোনা ভাইরাসে পজিটিভ হন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 520 জন, আর 192 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নওগাঁয় 2 পুলিশ ও শিশু সহ নতুন করে আরও 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 83 জন। পঞ্চগড়ে আরও 4 জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 19 জন করোনায় আক্রান্ত হলেন। রংপুরে ব্যাপক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 5 জন পুলিশ ও 10 জন আনসার সহ মোট 31 জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে রংপুর জেলায় মোট 201 জন করোনা আক্রান্ত হলেন। এছাড়া কুড়িগ্রামে 2 জন, লালমনিরহাটে 1 জন গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হন। এদিকে গত 24 ঘন্টায় দিনাজপুরে 1 চিকিৎসক সহ 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা 436 জন। সাভারে গত 24 ঘন্টায় আরও 32 ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সাভারে মোট আক্রান্তের সংখ্যা 123 জন। আক্রান্তদের মধ্যে গার্মেন্টস কর্মীর সংখ্যা অর্ধেকের বেশি। করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের নিরাময় ক্লিনিক ও 3টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। পরাগ আরমান, এটিএন বাংলা। করোনা রোগী শনাক্তে চলতি মাসের মধ্যেই প্রতিদিন অন্তত 10,000 নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য 200 বেডের ইউনিট উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মমিনুর রিপনের রিপোর্ট। আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের সম্পূর্ণ আলাদা এবং নতুন বিল্ডিংয়ে করোনা রোগীদের চিকিৎসার জন্য 200 বেডের নতুন করোনা ইউনিটের উদ্বোধন করা হয়। দেশের এই দুঃসময়ে বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিদিন যেন অন্তত 10,000 নমুনা পরীক্ষা করা যায়, চলতি মাসের মধ্যেই তা নিশ্চিত করতে চায় সরকার। এখন তো প্রায় 42টি ল্যাব কাজ করছে, আমরা আরও প্রায় 15-20টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি 10,000-এর উপরে ইনশাল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা প্রকৃত তথ্যটা আমরা ডাক্তার এবং নার্সদেরকে দেই। আপনারা কোনো কিছু লুকাবেন না, যদি লুকান তাহলে পরে নিজেও বিপদে পড়বেন, আপনাকে যে চিকিৎসা দেবে তাকেও আপনারা বিপদে ফেলবেন। হাসপাতালটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান জানিয়েছেন, খুব শিগগিরই বিনামূল্যে নমুনা পরীক্ষা এবং করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এজন্য 250 জন ডাক্তার ও নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিট যদি 10 দিনে 8 দিনে যে 10,000 বেড করতে পারে, আমরা হোয়াই নট বাংলাদেশ পারবো না। আমার মাথায় ছিল এটাই যে না, আমরা অল্প হলেও আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাই আমরা এই বাংলাদেশে, যে না আমরা পারি। আমরা কোনো চিকিৎসার জন্য কোনো ব্যয় এখন আমরা নিব না, আমরা মানুষের সেবার পাশে থাকতে চাই। সেবাটা দিয়েই আমরা মূল্যায়িত, আমাদের মূল্য হবে সেবা, সেই মূল্যটাই আমরা নিতে চাই। তবে আনোয়ার খান মেডিকেলের পুরনো ভবনে 750 বেডের নন কোভিড হাসপাতালে সব ধরনের রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা সেবা চালু থাকবে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসায় পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া 3 জন চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। পরীক্ষা নিরীক্ষার পর রোগীর চিকিৎসায় তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্লাজমা থেরাপি কার্যক্রমের সমন্বয়ক ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক MA খান। ফজলে রাবের রিপোর্ট। একজন কোভিড আক্রান্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবেন, তার 14 দিন পর তিনি আরেকজন মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড-19 পেশেন্টকে যে প্লাজমাটা, অর্থাৎ তার শরীরের সাদা অংশটা সে মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীকে যখন দিবেন, সেটাই হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই প্লাজমা সংগ্রহ করে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের চিকিৎসা পদ্ধতিকে বলা হচ্ছে প্লাজমা থেরাপি। সম্প্রতি বিভিন্ন দেশে কোভিড-19 চিকিৎসায় এ থেরাপি ব্যবহৃত হচ্ছে। ওনারা এটা নিয়ে রিসার্চ করবেন
দেখবেন একটা গ্রুপকে ওনারা প্লাজমা দিবেন আর একটা গ্রুপকে প্লাজমা দিবেন না, দেওয়ার পরে ওনারা কম্পেয়ার করবেন এবং ওনারা খুব দ্রুত করবেন। এটা খুব দ্রুত করতে হবে, তার কারণ আমাদের সামনে অনেক রুগী আসতেছে। যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা এটা প্রয়োগ শুরু করে দেব। তবে এর প্রতিটি ধাপ সতর্কতার সাথে মেনে চলার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। আমি আপনার শরীর থেকে প্লাজমা নিলাম, কিন্তু যেই মাত্রায় আমার অ্যান্টিবডি পাওয়ার কথা ছিল এবং যে মাত্রায় পেশেন্টকে দিলে পেশেন্ট সুস্থ হবে বা তার উপকার হবে, সেই মাত্রায় যদি আমরা অ্যান্টিবডিটা দিতে না পারি, সেক্ষেত্রে এই প্লাজমা ডোনেশনের আসলে কোনো যৌক্তিকতা নেই। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় এখনও শতভাগ সফল বলে প্রমাণ হয়নি প্লাজমা থেরাপি। তারপরও বিভিন্ন দেশের সফলতার হারে এই পদ্ধতিকে চিকিৎসার কথা ভাবা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। এই প্লাজমা সংগ্রহ করার পর এটা টাইট্রেশন হবে, কতখানি অ্যান্টিবডি রয়েছে সেটা মাপার পরে আশা করা যায় আমরা এই সপ্তাহের মধ্যেই এই প্লাজমা থেরাপি রোগীর শরীরে প্রয়োগ করতে পারব। প্লাজমা থেরাপির সফলতা মুমূর্ষু অনেক করোনা ভাইরাস আক্রান্ত রোগী পেতে পারে নতুন জীবন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্লাজমা আমরা কিছু কালেক্ট করব, আরও করার পরে আমরা এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল দিব। আমরা যে সমস্ত রোগী অবস্থা খুবই সংকটাপন্ন, তাদেরকে বিশেষ করে যারা আইসিইউতে রয়েছে, মরণাপন্ন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য এই প্লাজমাটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। প্লাজমা ট্রান্সফিউশনের মাধ্যমে কোভিড-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে পরীক্ষা নিরীক্ষা চলছে তার সফলতার অন্যতম প্রধান শর্ত হচ্ছে ডোনার। তাই কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের প্লাজমা ডোনেশনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টে। আবারও চিকিৎসার কাজে ফিরে এলেন আরমানুল ইসলাম ও আসমা বিনতে আনোয়ার। করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই চিকিৎসক দম্পতি। বাসায় আছে 2 শিশু সন্তান। প্রায় 1 মাস পর কাজে ফিরলেন তারা, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। যখন দুইজনেই পজিটিভ আসলাম, আমরা আসলে মানে ওই পরিস্থিতি আমরা বলে বুঝতে পারবো। আমরা যে আক্রান্ত হয়েছি, আমরা দুইজনের মনের মধ্যে সাহস রেখেছি, আমরা একজন আরেকজনকে সাহস দিয়েছি, আমরা আবার রোগীদের সেবা দিতে পারবো। এই জন্য আমরা নিজেদেরকে আরো গর্বিত মনে করছি। সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত থাকা যায় বললেন এই চিকিৎসকরা। যতদিন আমি সুস্থ থাকবো ততদিন আমি এই যুদ্ধে চালিয়ে যাব, আমার প্রত্যাশা। তবে আমার সাধারণ জনগণের প্রতি উপদেশ যে আপনারা আতঙ্কিত হবেন না, করোনা মানেই মৃত্যু নয়। 90% রোগী সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায়, অত ভয় পাওয়ার কিছু নাই। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এইটা মানে অনেকদিন পর নিজের আত্মীয় স্বজন সবাইকে জড়িয়ে ধরার যে আনন্দ, সেই আনন্দের সাথে আসলে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। আর সেটা হচ্ছে বেঁচে থাকার আনন্দটা যে কি, সেটা আসলে মানে মৃত্যুর কাছাকাছি না গেলে কখনোই বোঝা যায় না। যারা এখনো চিকিৎসাধীন আছেন তারাও দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরে আসবেন বলে জানালেন হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া। আমরা ফুল দিয়ে এবং একটি মাস্ক দিয়ে তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছি। আমি মনে করি বাংলাদেশের যারা নার্স, কর্মকর্তা, কর্মচারী বা ডাক্তার যারা আজকে প্রায় 1555 জন আক্রান্ত, তারা এভাবে ধীরে ধীরে সকলেই আবার নেগেটিভ হবে এবং সকলেই আবার তাদের কর্মস্থলে যোগদান করে আমরা এই করোনা যুদ্ধে আমরা আবার শরীক হব। করোনাকে ভয় না করে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন চিকিৎসকরা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে দেশের 1.5 কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন। করোনা প্রভাব আরও দীর্ঘ হলে এই সংখ্যা বাড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এমনকি অনেক উদ্যোক্তা কর্মহীনের খাতায় নাম লেখাতে পারেন বলে সতর্ক করেছে তারা। ব্যবসা বাঁচাতে সরকারি সহায়তার পাশাপাশি আর্থিক অনুদান চাইছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনায় জীবন নিয়ে শঙ্কার সাথে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা। কর্মস্থল বন্ধ, কবে চালু হবে কিংবা আদৌ চাকরি থাকবে কিনা তা নিয়ে আছে দুশ্চিন্তা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বড় সমস্যায়। আমরা যারা ছোট ছোট ফ্যাক্টরি পরিচালনা করে থাকি নিজস্ব উদ্যোগে, আমাদের জন্য এটা খুবই কঠিন সময়। আমাদের কিছু কর্মী বাহিনী আছে, কাজ ছাড়া তাদেরকে পরিচালনা করা আমাদের পক্ষে খুব অসম্ভব। আমাদেরকে টিকিয়ে রাখার জন্যে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, করোনার কারণে দক্ষিণ এশিয়ায় 12 কোটি মানুষ অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন, যার 1.5 কোটির বেশি বাংলাদেশে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এর ফলে দেশের 3.5 কোটি দরিদ্র মানুষের তালিকা আরও লম্বা হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। কোভিডের কারণে বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত পক্ষে 1.5 কোটি থেকে 1.5-2 কোটি লোক বেকার হয়ে গেছে, এবং এটা হয়েছে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই লকডাউনের সাথে সাথে। কতদিন পর্যন্ত এই লোকগুলো কর্মক্ষেত্রে ফিরে আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য কিছু সরকারি সাহায্যের প্রয়োজন হবে তাদের জীবন এবং জীবিকার জন্য। দেশে 6.5 কোটি মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন, এর মধ্যে 2.5 কোটি কৃষি খাতে আর বাকি 4 কোটি শিল্প ও সেবা খাতে। অর্ধশিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন শ্রমিকদের একটা বড় অংশ কাজ করেন ক্ষুদ্র ও কুটির শিল্পে। 76 লাখ উদ্যোক্তার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খাতে। করোনার পর বড় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারলেও ছোট অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি তাদের আরও কিছু এই ব্যাংক বহির্ভূত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আরও বেশি করে করতে হবে, যার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা যায়। কাজ টিকিয়ে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি অমান্য করে ঈদের কেনাবেচা চলছে রাজধানীর ফুটপাতে। মার্কেটগুলোতে আজও ক্রেতার ভিড় ছিল না, তবে পথে পথে গাড়ি আর মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক সময়ের মতো। এতে নগরবাসীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত আবেল মাহমুদের রিপোর্টে। মাস্ক ছাড়াই মেয়েকে নিয়ে যাত্রাবাড়ির ফুটপাতে ঈদের কেনাকাটা করতে এসেছেন এই নারী। করোনা সংক্রমণের আতঙ্ক থাকলেও অন্য ক্রেতাদের গায়ে গা লাগিয়ে চলছে কেনাকাটা। কেনাকাটাও তো করতে হবে, বাচ্চা মানুষ আমরা নিজেরা না হলে বাচ্চা মানুষের তো দিতে হবে বছরকার একটা দিন। বাচ্চা কাঁদতেছে যে আমার জিন্সের প্যান্ট কিনে দাও, এই জন্য আসা। রাজধানীর ফুটপাতে ভিড় করে মানুষের কেনাকাটা দেখে বোঝার উপায় নেই করোনা মহামারীর সময় পার করছে নগরবাসী। শনির রাখড়া, মিরপুর, মৌচাক সহ বেশ কিছু এলাকায় নিয়মের তোয়াক্কা না করেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করছেন অনেকে। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে পণ্য বিক্রির নিয়ম থাকলেও তাতে আগ্রহ নেই তাদের। নিজেদের এটা বোঝার উচিত যে বাংলাদেশে এখন অনেক সমস্যা, কিন্তু আমরা এগুলো মানি না। মার্কেটে দেখা গেছে দূরত্ব বজায় রাখতে বলতেছে, সেখানে আরো সাথে সাথে লেগে দেখা গেছে কেনাকাটা করতে। এখানে যে অবস্থা, যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার দরকার ছিল, আসলে ওইরকম ভাবে কেনাকাটা করছে না। ঢিলা ঢালার জন্য মানুষ এটা জগা ঘিসি রয়ে গেছে, এই জন্য এটা সামনে বড় ধরনের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফুটপাতের এসব দোকানে সাবান পানি দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক ছিটানোর কোনো ব্যবস্থাই রাখা হয়নি। অনেকটা ঝুঁকি নিয়েই নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করছে। এসব তদারকিতে নেই কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভিড় পড়লে আমরা বলতেছি ভাই আমরা এখন বিক্রি করবো না, আপনারা একটু পরে আসেন। অনেকের মাঝখান দিয়ে ঢুকে যায়, সে কি উনি কি সেভ আছে কিনা না আছে ওটা ওনার কোনো দেখার ইয়া নেই। অন্যদিকে সীমিত পরিসরে কিছু শপিং সেন্টারে স্বাস্থ্যবিধি মানা হলেও ক্রেতার সংখ্যা খুবই কম বলে দাবি ব্যবসায়ীদের। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস রোধ, মশক নিধন, যানজট ও জলজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা দূর করতে 5 ধাপে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, করোনা মহামারীতে নগরবাসীকে সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। অনলাইন ব্রিফিংয়ে এই নতুন মেয়র জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী 90 দিনের মধ্যে নাগরিকদের মৌলিক সেবা দেওয়া হবে। বিস্তারিত শাফুল আলমের রিপোর্টে। করোনা সংক্রমণ আর ডেঙ্গু মশার বিস্তারের কঠিন সময়ে দায়িত্ব নিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর যানজট, জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আবর্জনা সরাতে আছে অব্যবস্থাপনাও। এছাড়াও আগের আমলের শত কোটি টাকার দেনা নিয়ে কাজ করতে হবে তাকে। এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য সিটি কর্পোরেশনের দেয়া 28টি মৌলিক সেবাকে 5 ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিলেন দক্ষিণের নতুন মেয়র। এই সংক্রামিত ব্যাধি যেটা জনস্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা, দ্বিতীয় হলো মশক,
তৃতীয় হলো আবর্জনা স্তূপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার নগরী, চতুর্থ রাস্তাঘাট এবং পঞ্চম যানচল। এই প্রাথমিক 5টি মৌলিক নাগরিক সেবা আওতায় আমরা আগামী 90 দিনের মধ্যে আমাদের ব্যাপক কার্যক্রম আমরা নিশ্চিত করব। করোনা সংক্রমণের সময় রাজধানীর অনেক মার্কেট খোলা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, জনস্বাস্থ্য ও অর্থনীতির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কমিটি। করোনা ভাইরাস যে মহামারী, যে রোগ, এই সংক্রামিত ব্যাধি, এই ব্যাধি যেটা আপনারা জানেন এরই মাঝে যে এই ব্যাধি কিন্তু থাকবে। আমাদের জীবন এবং আমাদের দুটোই কার্যক্রম আরম্ভ করতে হবে। নির্বাচিত হওয়ার 3.5 মাস পর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হকের কাছ থেকে নতুন মেয়রের দায়িত্ব বুঝে নেন শেখ ফজলুর তাপস। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যারা খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের তালিকা করে ঈদের আগে ত্রাণ পৌঁছে দিতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম হলে দলীয় পরিচয় থাকলেও রেহাই পাওয়া যাবে না। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ঈদকে সামনে রেখে শপিং মল, ফেরিঘাট সহ বিভিন্ন পয়েন্টে ভিড় করা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। অনেকে ভাসমান ফ্লাইওভারের নিচে, রেল স্টেশনে, বাস টার্মিনালে, খোলা আকাশের নিচে অনেকেই জীবনযাপন করে। এদের মধ্যে অসহায় অনেক শিশুও আছে, তাছাড়া অনেক বয়স্ক অসহায় ব্যক্তি আছে। খুঁজে খুঁজে এদের তালিকা তৈরি করে ঈদের আগে এদের জন্য ত্রাণ সাহায্যের ব্যবস্থা করবেন। দেশে দুর্যোগ দেখা দিলে বা মানুষের বিপদে নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা মন গড়া রিপোর্ট প্রকাশ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের সমালোচনা করতেই এমন মন গড়া প্রতিবেদন তৈরি করা হয়, যা গুজব রটনার শামিল বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীতে নিজ বাসভবন থেকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের করোনায় মৃত্যুহার অন্যান্য দেশের তুলনায় কম বলে এ সময় দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। যখন মানুষ বিপদে পড়ে, যখন কোনো দুর্যোগ তৈরি হয়, যখন মানুষের মধ্যে সংখ্যা, আশঙ্কা, ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড টেনশন থাকে, তখন কিছু নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা কোনো গবেষণা করে না সরকারের সমালোচনা করার জন্য এবং বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য কিছু মন গড়া রিপোর্ট তৈরি করে। এটি কোনো গবেষণা নয়, মন গড়া রিপোর্ট তৈরি করে। এই ধরনের মন গড়া রিপোর্ট তৈরি করে সেটি জনসমক্ষে প্রকাশ করা, সেটিও গুজব রটনার শামিল। বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল 4:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজাদ রহমান, জন্ম আমার ধন্য হলো মাগো, ভালোবাসার মূল্য কত, ও চোখে চোখ পড়েছে যখনই, মনিরো রঙে রাঙাবো, ডোরা কাটা ডাক দেখে বাঘ চেনা যায়, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি সহ বহু গানের সঙ্গে জড়িত ছিলেন। একাধারে তিনি সঙ্গীত পরিচালক, শিল্পী, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে ই-কমার্স ব্যবসাকে সহজ করার দাবি জানিয়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা। এজন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর কথা বলেন তারা। মৌসুমি ফল বিপণন নিয়ে কৃষি মন্ত্রণালয়ের অনলাইন বৈঠকে এসব কথা উঠে আসে। সারা দেশে নির্বিঘ্নে ফল পরিবহনে সবার সহযোগিতা চান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শরফুল আলমের আরেকটি রিপোর্ট।
এবছর মৌসুমি ফলের ভালো ফলন হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা, পার্বত্য অঞ্চল সহ অন্যান্য জেলায় লিচু ও আম চাষে ব্যস্ত কৃষকরা। তবে করোনা ভাইরাসের কারণে এবার ফল বাজারজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। লকডাউন পরিস্থিতির মধ্যে সারা দেশে ভোক্তার কাছে আমসহ অন্যান্য ফল পৌঁছে দিতে সহজে পরিবহন ও কুরিয়ার সার্ভিস সেবা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান ফল ব্যবসায়ীরা। বাজারে পর্যাপ্ত বেচা কিনা হবে কিনা, এই জন্যই স্যার আমরা একটু দুশ্চিন্তা এবং টেনশনে স্যার। চাষি, ব্যবসায়ী এবং ভোক্তা এই নতুন একটা বাজার নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের এই যে অনলাইন মার্কেটিং, ই মার্কেটিংটা বাংলাদেশের মধ্যে একটা ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি। দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে আম রপ্তানিতে জরুরি ভিত্তিতে কার্গো বিমান চালুর দাবি জানিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। তাদের মতে মৌসুমে ইউরোপের বাজারে প্রতিদিন অন্তত 100 মেট্রিক টন আম রপ্তানি করা সম্ভব। এই অবস্থায় সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমাদের অর্থনীতিতে এই আম, লিচু এবং কাঁঠাল, আনারস এই ফলগুলো বিরাট ভূমিকা রাখে এবং এর সাথে অনেক চাষিরা জড়িত। সংশ্লিষ্ট সকলদেরকে নিয়ে আমরা এই মৌসুমী ফল আম, লিচু এবং আনারস অন্যান্য ফল এগুলো বাজারজাতকরণে সহযোগিতা করব। করোনা সময়ে মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে প্রশাসনের সব ধরনের সহযোগিতা চান চাষি, আড়তদার ও পরিবহন খাতের ব্যবসায়ীরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। এদিকে ইউরোপে প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাস মহামারী পরিসমাপ্তি ঘোষণা করল স্লোভেনিয়া। গতকাল দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস ইনশারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার ইউরোপের দেশগুলোর মধ্যে স্লোভেনিয়ার প্রথম সকল ধরনের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির ভিপাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী রাকিব হাসান রাফি। ইউরোপের প্রথম কোনো দেশ হিসাবে সর্বপ্রথম করোনা ভাইরাসের মহামারীর পরিসমাপ্তি ঘোষণা করল স্লোভেনিয়া। আজ স্থানীয় সময় সকাল 10টায় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইনশারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ এতদিন যাবৎ এই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্লোভেনিয়াতে যে সকল নিষেধাজ্ঞা বহাল ছিল তা সবকিছুই আজকের থেকে উঠে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামী সোমবার থেকে স্লোভেনিয়াতে সকল কিছুই তার স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে। বিশেষত আগামী সোমবার থেকে স্লোভেনিয়াতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল ধরনের বার, রেস্টুরেন্ট, কফি শপ এগুলো ইতিমধ্যেই সরকারের অনুমতি সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সকল ধরনের গণপরিবহন, এমনকি লুবলিয়ানাতে অবস্থিত একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ইয়োজেফ পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও ফ্লাইট ওঠানামার ব্যাপারে সকল ধরনের রেস্ট্রিকশন স্লোভেনিয়া সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বরিশালের গৌর নদী ও আগলঝরায় হতদরিদ্র ও কর্মহীন 1000 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। এ সময় প্রত্যেক পরিবারকে 700 করে টাকা দেওয়া হয়। দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি অমান্য করলে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করে এর সংক্রমণ রোধে সবাইকে আরও বেশি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর বনানীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিনের উদ্যোগে অসহায় প্রায় 2000 মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি শেখ বজলুর রহমান। এছাড়াও সাধারণ সম্পাদক SM মান্নান কোচি সহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। বান্দরবানে আমের আকৃতির ডিম পাড়ছে একটি মুরগি। ঘটনাটি ঘটেছে জেলার লামা উপজেলার চম্পাতলি এলাকায়। বান্দরবানের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মহসিন রেজার পালিত মুরগি গত কয়েকদিন থেকে এ ধরনের ডিম দিচ্ছে। অদ্ভুত আকৃতির এই ডিম দেখতে তার বাসায় ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। মুরগিটি এ পর্যন্ত 4টি ডিম পেড়েছে আম আকৃতির। প্রথম দিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পারত বলে জানা গেছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য নীলফামারী খুলনা রুটে চলাচল শুরু করেছে পণ্যবাহী পার্সেল ট্রেন। চিলাহাটি স্টেশন থেকে কাঁচামরিচ, টমেটো, আদা ও সুপারি সহ কয়েকটি পণ্য নিয়ে নীলফামারী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি পার্সেল ট্রেন। এরপর ডোমার, নীলফামারী, সৈয়দপুর রেল স্টেশনে বিরতি দিয়ে পণ্য তোলা হয় ট্রেনটিতে।
নীলফামারী থেকে এসব পণ্য খুলনা, যশোর, ঈশ্বরদী, দর্শনা এবং চুয়াডাঙ্গায় সরবরাহ করা হচ্ছে। শনিবার এবং রোববার বাদে সপ্তাহে 5 দিন পণ্য পরিবহন করবে এই ট্রেনটি। এবারে জানিয়ে দেব সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3টা 46 মিনিট, রাজশাহীতে রাত 3টা 51 মিনিট, সিলেটে 3টা 37 মিনিট, চট্টগ্রামে রাত 3টা 44 মিনিট, খুলনায় 3টা 52 মিনিট, বরিশালে 3টা 48 মিনিট, রংপুরে 3টা 45 মিনিট এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3টা 43 মিনিট। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 38 মিনিট, রাজশাহীতে সন্ধ্যা 6টা 45 মিনিট, চট্টগ্রামে 6টা 29 মিনিট, সিলেটে 6টা 33 মিনিট, খুলনায় 6টা 37 মিনিট, বরিশালে 6টা 36 মিনিট, রংপুরে 6টা 45 মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 39 মিনিট। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 2 মাসেরও বেশি সময় পর শুরু হওয়া বুন্দেশলিগার ম্যাচে শালকে 04কে 4-0 গোলে ব্যবধানে 48 মিনিটে স্বাগতিকদের 3-0 গোলের লিড এনে দেন থোরগান হ্যাজার্ড। আর খেলার 63 মিনিটে রাফায়েল গুয়েরিরো আরও 1 গোল করলে বড় জয় পায় স্বাগতিক বরুশিয়া। অন্য ম্যাচে হার্থা বার্লিন 3-0 গোলে হাফেনহেইমকে পরাজিত করলেও লিপজিগ 1-1 গোলে ড্র করেছে ফ্রেইবার্গের সাথে। সবকটি খেলাই হয় দর্শকহীন মাঠে। করোনা ভাইরাস মহামারীতে মৌসুম বাতিল হলেও ক্লাব ব্রুজেসকে বেলজিয়ামের লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মৌসুম বাতিল হওয়ার আগে একটি মাত্র খেলা বাকি ছিল ব্রুজেসের, আর দ্বিতীয় স্থানে দলের চেয়ে 15 পয়েন্ট এগিয়ে ছিল তারা। এতে মোট 17 বারের মতো আর গত 5 মৌসুমে তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো ক্লাব ব্রুজেস। লিগ শিরোপা জেতায় আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে বেলজিয়ান এই দলটি। বেলজিয়ামই হলো ইউরোপের প্রথম কোনো দেশ যারা করোনা ভাইরাসের কারণে লিগ বাতিল করেছিল। শুক্রবার ক্লাব কর্মকর্তাদের সাথে সভা শেষে ক্লাব ব্রুজেসকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। একদিনে করোনায় 16 জনের মৃত্যু, শনাক্ত 930। এই মাসেই প্রতিদিন 10,000 নমুনা পরীক্ষার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। করোনা থেকে সুস্থ হওয়া লোকের রক্তের প্লাজমা দিয়ে আক্রান্তদের চিকিৎসা শুরু ঢাকা মেডিকেলে। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। করোনার কারণে বেকার হয়েছেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এবং মশক নিধন ও জলাবদ্ধতা দূর সহ নগর পরিচ্ছন্নতায় 5 ধাপে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি মেয়র তাপসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।